স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের আমি মডেল কোশ্চেন পেপার 2 এর পার্ট 2 কোশ্চেন গুলো নিয়ে, লং কোশ্চেন গুলো নিয়ে। পার্ট 1 নিশ্চয়ই তোমরা কমপ্লিট করে ফেলেছো। ওকে, তো পার্ট 1 কমপ্লিট করলে পার্ট 2টা ভালো করে বুঝে নাও। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের ডিটেল বলে দিচ্ছি। ওকে, দেখো বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকে 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন কি বলেছে একের দেখো। বলছে একটি চতুর্ভুজের কোণগুলির যথাক্রমে 4x ডিগ্রি, 60 ডিগ্রি, আই রেডিয়ান বাই 2 অ্যান্ড এক্স ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ত্রিকোণমিতির অঙ্ক। ওকে, ত্রিকোণমিতি একদম ফার্স্ট চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে একটা দিয়েছে এখানে। ওকে, তো আমরা সলিউশনটা করব। দেখো প্রথমত হচ্ছে কি কি জানতে হবে যে চতুর্ভুজ যেহেতু বলেছে, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। শূন্য, ফার্স্ট আমাকে এটা জানতে হবে। কোণগুলি দিয়ে দিচ্ছে চারটা কোণ, দেখো এটা, 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 এটা। এবারে দেখো আমরা যেহেতু ডিগ্রিতে এখানে দেখো তিনটা ডিগ্রি দেওয়া রয়েছে, এক্স এর মান চেয়েছে নিশ্চয়ই, এক্স ডিগ্রি রয়েছে তাই ডিগ্রিতে মান চেয়েছে, তাহলে আমি রেডিয়ানে রাখতে পারবো না। ওকে, রেডিয়ানে না রাখলে আমাকে কি করতে হবে? রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। আচ্ছা, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে আসতে হলে কি জানি আমরা? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। শূন্য, তাহলে আমি পাই জায়গায় যদি 180 বসিয়ে দিই তাহলে এটাকে আমি কি পেয়ে যাব? ডিগ্রি পেয়ে যাব। ওকে, তাহলে প্রথমত আমি কি লিখবো এখানে বলো? পাই রেডিয়ান বাই 2 সমান হচ্ছে কি 180 ডিগ্রি বাই 2, মানে হচ্ছে কত? 90 ডিগ্রি। শূন্য, তাহলে পাই রেডিয়ান বাই 2 আমি পেয়ে গেলাম। এবারে কি জানি চতুর্ভুজের কোণগুলি, এইগুলো যদি আমি প্রত্যেকটা কোণ যদি আমি যোগ করে দিই তাহলে কত পাবো বলো? চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি পেয়ে যাবো। শূন্য, চারটা কোণ যোগ করলে আমি 360 ডিগ্রি পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে চতুর্ভুজের শর্তানুসারে লিখতে পারি আমি। শর্তানুসারে যেহেতু চতুর্ভুজ বলেছে তাই কত হবে বলো? 4x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি। ওকে, এই চারটা কোণ, এদের সমষ্টি কত? 360 ডিগ্রি। শূন্য, এখান থেকে আমি বা দিব, তাহলে যোগ করো 4x আর 1x মানে কত হবে? 5x ডিগ্রি হয়ে যাবে। আর 9 6 15, 150 ডিগ্রি হবে। আর এখানে 360 ডিগ্রি যেমন ছিল পড়ে থাকবে। বা 5x ডিগ্রি, 150 প্লাস আছে, 360 থেকে 150 কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বা এক্স ডিগ্রি সমান কত হবে? এখানে হবে তোমার 210 বাই 5। ওকে, তাহলে কাটাকাটি করলে 5 4 20, 5 2 10। বা এক্স ডিগ্রি সমান কত পেলাম বলো আমি? 42 ডিগ্রি। তাহলে আমাকে যে নির্ণয় এক্স এর মান চেয়েছে, নির্ণয় এক্স এর মান কত হবে? 42। অন্য ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো। এগুলো ইজি কোশ্চেন, বোঝানোর কিছু নেই, জাস্ট আমি যোগ করেছি, 360-এর সঙ্গে ইকুয়াল করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন প্রমাণ করতে বলছে। দেখো √1 প্লাস কস 30 বাই 1 মাইনাস কস 30 সমান বলে দিয়েছে সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। ওকে, এই মানটা চেয়েছে, তাহলে প্রথমত আমি কি করব বলো? যেটা দেওয়া রয়েছে আহ এই জায়গায় আমি জাস্ট এখানে মানটা বসাবো। মানটা বসাতে পারি কারণ cos 30-র মানও জানো, sec 60, tan 60 প্রত্যেকের মান কিন্তু তোমরা জানো। ইয়েস অর নো? সেটা দিয়ে আমরা কিন্তু করব। এটাকে দুভাবে করা যায়, কোনো অসুবিধা নেই। তোমরা যেভাবে করবে সেইভাবে করতে পারো। এখানে জাস্ট আমি মানটা বসাচ্ছি। তাহলে দেখো এখানে বাম পক্ষ কি রয়েছে? বাম পক্ষ কি রয়েছে? √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে √, দিব আমরা। ওকে, √, দিব, √, দিব, √, দিব 1 প্লাস cos 30। মান বসাও, কত হবে? 1 প্লাস cos 30। cos 30-র মান কত? তোমাদের আমি বারবার বলেছি প্রত্যেকটা মান কিন্তু তোমরা মুখস্থ রাখবে। যতগুলো রয়েছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এবং তার কতগুলো মান রয়েছে? 0, 30, 60, 0, 30, 45, 60 অ্যান্ড 90। ওকে, তাহলে cos 30 হচ্ছে কত? √3/2। নিচে কত আসবে আমাদের? এটা হয়ে যাবে 1 মাইনাস √3/2। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা করি কত হবে বলো? 2 প্লাস √3 উপরে থাকবে আর নিচে যেমন 2। ওকে, এখানে 2 মাইনাস √3 থাকবে। দেখো এখানে লসাগু 2, নিচে লসাগু 2 কেটে যাবে, তাহলে 2 2 কেটে গেলে এটাই পড়ে থাকবে। এর শূন্য, তাহলে দেখো করণী নিরসন করলে কি করব আমরা?
2 + √3 ইন্টু 2 + √3 প্লাস দিয়ে নিচের অনুবন্ধীকরণী দিয়ে গুণ করছি, টু মাইনাস মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করছি, উপর নিচ 2 + √3 দিয়ে আমি গুণ করলাম। কেন অনুবন্ধী দিয়ে গুণ করলে কি হয়ে যায়? দেখো উপরে এটা রুট 2 + √3 হোল স্কোয়ার, নিচে আসবে a + b × a - b মানে 2a² মাইনাস √3 এর হোল স্কোয়ার। ইয়েস অর নো? ক্লিয়ার না হলে বলবে। তাহলে এখান থেকে আমি কত পাবো বলো? √2 + √3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা হবে 4 - 3 মানে 1 হয়ে যাবে। এবারে হোল স্কোয়ার √ রয়েছে মানে একটা বেরিয়ে আসবে, 2 + √3 বেরিয়ে আসবে। এবারে দেখো 4 - 3 মানে কত? 1, √1 মানে 1, কিন্তু √2 + √3 হোল স্কোয়ার মানে দুবার রয়েছে, √এর বাইরে বেরিয়ে একটা হয়ে বেরিয়ে আসবে জোড়া, একটা হয়ে বেরিয়ে আসবে, তাই 2 + √3 হচ্ছে আমার বাম পক্ষ। এবারে ডান পক্ষে যাব আমরা। ডান পক্ষ কি আছে বলো? বলেছে sec 60° প্লাস tan 60°। ঠিক এটা তো? তাহলে sec 60° মানে cos 60° মানে cos 60° মানে কি জানো? হাফ। তাহলে 1/2 হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে। এইভাবে মনে রাখতে হয়, সাইনের ভ্যালু মনে রাখো নাহলে কসের ভ্যালু মনে রাখো। আমি বলবো সাইনের একটা ভ্যালু মনে রাখবে, তোমরা কিন্তু পেয়ে যাবে বাকি মানগুলো। কেন বলো তো? সাইন মানে যেটা পাবে, কস মানে তার উল্টোটা হবে। ওকে, তারপরে তো সেক মানে 1/cos, কোসেক মানে 1/sin, ট্যান মানে sin/cos, স্কট মানে হচ্ছে cos/sin, করে দিলে হয়ে যাবে। এই দেখো tan 60°-র মান কত? tan 60° হচ্ছে √3। তাহলে দেখো 2 + √3 আমার কি পেলাম? এই ডান পক্ষেও পেয়ে গেলাম 2 + √3, বাম পক্ষেও ছিল 2 + √3। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এখানে অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে এই মানগুলো আমি জানি বলে ঠিক আছে বসিয়ে দিলাম, কিন্তু যদি আমি এখানে এমন কিছু থাকতো যে দুটোকে পূরককোণ হিসেবে দেওয়া থাকতো, তখন কিন্তু তোমাকে পূরককোণের সূত্রে নিয়ে গিয়ে কিন্তু এটাকে মেলাতে হতো। ঠিক আছে? ওকে, সেরকম যদি অঙ্ক আসে কোনো না কোনো একদিন পর করিয়ে দেবো, যদি অঙ্ক থাকে তো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কিছু নেই কোশ্চেন গুলো, জাস্ট তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। ত্রিভুজ এবিসি এর বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণগুলির মান 2x ডিগ্রি, 2y ডিগ্রি, 2z ডিগ্রি হলে প্রমাণ করো sin x ডিগ্রি, sin y ডিগ্রি, sin z ডিগ্রি সমান /2। ওকে, a/2 মানে হচ্ছে ত্রিভুজের যে কোণগুলো দেওয়া ছিল ওটাই বলেছে এখানে। ঠিক আছে, দেখো এবিসি ত্রিভুজ রয়েছে। ওকে, এবিসি ত্রিভুজ রয়েছে, নাম দিয়ে দিব আমরা a b c। বলছে এর বাহুগুলিকে একই ক্রমে বাড়িয়েছে। এর বাহুগুলিকে একই ক্রমে বাড়ানো, এর অর্থ কি? দেখো এটাকে যদি আমি এইদিকে বাড়াই, তাহলে একই ক্রমে বাড়িয়েছি। এটাকে কিভাবে বাড়াবো? এইভাবে বাড়াবো। আবার এটাকে বাড়িয়েছি মানে হচ্ছে এটাকে এইভাবে বাড়াবো। ওকে, একই ক্রমে বাড়িয়েছি, দেখতে পাচ্ছ তো? এটাকে এইদিকে এইভাবে বাড়াইনি, কিন্তু এইদিকে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে। ওকে, একই ক্রমে কিন্তু আমি বাড়িয়েছি। কাকে? ত্রিভুজের প্রতিটা বাহুকে বলেছে, বাহুগুলিকে। বলছে উৎপন্ন বহিঃকোণগুলি কত কত হয়েছে দেখো এখানে। তাহলে এর বাইরের বহিঃকোণ এটা, এটা কত ডিগ্রি বেরিয়েছে? 2x ডিগ্রি, 2x ডিগ্রি। আর এইটা হচ্ছে কি আমাদের বেরিয়েছে 2y ডিগ্রি। ওকে, এবিসি এর 2y ডিগ্রি, আর একটা বেরিয়েছে কত বলো? 2z ডিগ্রি, তাই তো? এটা বেরিয়েছে আমাদের 2z ডিগ্রি বহিঃকোণ। এটাকে এইদিকে বাড়ালে এটা বহিঃকোণ, এটাকে বাড়ালে এটা বহিঃকোণ, এই বাহুকে বাড়ালে এটা বহিঃকোণ, হ্যাঁ কি না? হলো। প্রমাণ করে যে sin x ডিগ্রি, sin y ডিগ্রি, sin z ডিগ্রি সমান এটা। ওকে, এবারে দেখো একটা জিনিস আমার, মন দিয়ে শুনবে একটু কথাটা। দেখো 2x ডিগ্রি, এইটা এই কোণটাকে কিন্তু অ্যাকচুয়ালি এই যে এ কোণ মানে কোনটা জানো তো? এইটা একটু বুঝিয়ে দিলে তোমাদের ইজি হবে। এই যে এ কোণ, কোণ এ মানে কিন্তু এইটা, কোণ বি মানে কিন্তু এইটা, কোণ সি মানে কিন্তু এই কোণটা। ঠিক আছে, দেখো এ তে যে কোণটা হবে এটা কোণ এ, বি তে কোণ বি, আর সি তে কোণ সি। ওকে, এবারে আমাকে যেটা বলেছে, একটা জিনিস বোঝানোর চেষ্টা বোঝার চেষ্টা করো। দেখো এই যে সি বিন্দুতে 2x ডিগ্রি যেটা বেরিয়েছে, আর এটাকে আমি কি বললাম? সি কোণ, কোণ সি বললাম এই কোণটাকে। ওকে, এই কোণটাকে কি বললাম? কোণ সি বললাম। তাহলে 2x ডিগ্রি প্লাস কোণ সি,
2x ডিগ্রি প্লাস কোণ সি মানেই কত ডিগ্রি হবে, মানে কত হবে, 180 ডিগ্রি হবে, ইয়েস অর নো? তার মানে আমি এখানে কি পেলাম বলতো, চিত্রে কি পেলাম, 2x ডিগ্রি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, ইয়েস অর নো? এবারে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, এক্স ডিগ্রি প্লাস কোণ সি বাই 2, কারণ 2 কেটে গেছে, সমান হচ্ছে 90 ডিগ্রি, ইয়েস অর নো? আবার আবার ভালো করে দেখলে লক্ষ্য করো, 2y ডিগ্রি প্লাস কোণ এ, 2y ডিগ্রি প্লাস কোণ এ সমান হচ্ছে 180 ডিগ্রি, ইয়েস অর নো? ওকে, ইয়েস অর নো? ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো বা দিয়ে, তাহলে ওয়াই ডিগ্রি 2 দিয়ে ভাগ করে দেবো প্লাস কোণ এ বাই 2 মানে হচ্ছে 180/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, ইয়েস অর নো? আবার আবার দেখো, 2z+b, এটা 2z, এর সঙ্গে আমি b যোগ করব, তাহলে 2z ডিগ্রি প্লাস কোণ b সমান 180 ডিগ্রি, একেও 2 দিয়ে ভাগ করবো, আমি 2 দিয়ে ভাগ করলে কত হবে, z ডিগ্রি প্লাস কোণ b/2 সমান 180/2 মানে হচ্ছে 90 হয়ে যাবে, কত হবে, এটাও আমার 90 ডিগ্রি হয়ে যাবে, ইয়েস অর নো? আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে বাম পক্ষে যা আছে সেটা লেখা শুরু করবো। বাম পক্ষ কি আছে বলো, সাইন এক্স ডিগ্রি প্লাস সাইন ওয়াই ডিগ্রি প্লাস সাইন জেড ডিগ্রি। সাইন এক্স ডিগ্রি মানে কত আছে বলো, সাইন এক্স ডিগ্রির মান কত, আচ্ছা এবারে একটু বাবু লক্ষ্য করো, এইটাকে আরেকটা করে লাইন লিখতে পারি না, এক্স ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস c/2, কোণ c/2, এইটাকে লিখতে পারি না বা দিয়ে ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ a/2, এটাকে লিখতে পারি না বা দিয়ে জেড ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ b/2, ইয়েস অর নো? তাহলে এক্স ডিগ্রির জায়গায় আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ c/2, ইয়েস অর নো? প্লাস সাইন ওয়াই ডিগ্রির মান লিখতে পারি আমি ওয়াই এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস কোণ a/2 প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস কোণ b/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেন বলো তো, কারণ এক্স ডিগ্রির মান এটা, ওয়াই ডিগ্রির মান এটা, এবং জেড ডিগ্রির মান এটা। ঠিক আছে, তাহলে জাস্ট আমি এক্স ওয়াই জেড এর জায়গায় এই মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, ক্লিয়ার হয়েছে, জাস্ট মানগুলো আমি বসালাম। এবারে এবারে যেটা আসবে সেটা হচ্ছে পুরো কোণের কনসেপ্টে আসবে, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, কস থিটা, কস কি হবে, কোণ c/2 প্লাস সাইন 90 মাইনাস থিটা কস থিটা, একই রকম কস a/2 প্লাস কস কস কোণ b/2। ক্লিয়ার না হলে বলো, ক্লিয়ার না হলে বলো, সাইন 90 মাইনাস থিটা মানে কি বলো, কস থিটা, জাস্ট আমি সেই মানগুলো বসিয়ে দিয়েছি। ওকে, ব্র্যাকেট রাখতে পারো, নাও রাখতে পারো, কোণ c/2, আচ্ছা এটাকে আগে নিয়ে আসবো আমি, যেহেতু এ থেকে আমার শুরু করব, আমি এটাকে আগে নিয়ে আসো, cos a/2, cos কোণ a/2, তারপরে b নিয়ে আসো, cos কোণ b/2 প্লাস cos কোণ c/2। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ রয়েছে, নাকি না, এটাই রয়েছে আমাদের ডান পক্ষ সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, দেখে নাও, এটাই আমাদের ডান পক্ষ রয়েছে, cos a/2, cos b/2, cos c/2। ক্লিয়ার হয়েছে, শুধু ছবিটার দিকে তাকিয়ে তোমাকে কিন্তু অঙ্কটাকে করতে হবে, আর কিছু অঙ্কে কোনো আহ আর কোনো বোঝার কিছু নেই, এবং এতটা জটিল অঙ্ক নয় এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো, নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, 13 দাগে, 13 দাগে এটা তোমার, এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন দিয়েছে, দেখো উচ্চতা দূরত্ব। ওকে, কি বলেছে দেখো, বলছে কাঁসাই নদীর সেতুর উপর দাঁড়িয়ে, তোমার বন্ধু বলাই একটি নৌকাকে সেতুর দিকে আসতে দেখলো। নৌকাটি 5 মিনিটে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অবনতি কোণে পরিবর্তিত হলে
আর কতক্ষণ পর নৌকাটি ঠিক সেতুর নিচে আসবে। হয়েছে? দেখো, ভালো করে লক্ষ্য করবে। এইখানে কোথাও একটা সেতু ছিল, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, নদী, গ্রাউন্ড বলছি, নদী। ঠিক আছে? এবারে এইখানে একটা নৌকো ছিল। ঠিক আছে, তোমার বন্ধু বলে নৌকাকে সেতুর দিকে আসতে দেখলো। তাহলে সে এইখানে সেতুর উপরে রয়েছে, উপর দাঁড়িয়ে রয়েছে। এইখানে সেতু, সেতুর উপরে সে ধরো দাঁড়িয়ে রয়েছে। ধরো এইটা এত দূর উচ্চতায় এইখানে একটা সেতু রয়েছে। ঠিক আছে, এইখানে একটা সেতু রয়েছে, এইখানে সে দাঁড়িয়ে আছে। এবারে দেখো, যেটা বলতে চাইছি আমি, বলছি যে বন্ধু কি করলো, একটা নৌকাকে দেখলো যে 5 মিনিট পরে নৌকাটা, 5 মিনিট পরে মানে এইখানে নৌকা ছিল, 5 মিনিট পরে এই জায়গায় এলো। কত মিনিট পরে বাবু বললো? 5 মিনিট পরে এই জায়গায় এলো। বলছে প্রথম যখন সে দেখেছিল, বলছে তার অবনতি কোণ দেখেছিল। অবনতি কোণ মানে আমি বারবার বলছি, সবসময় অনুভূমিকের সঙ্গে যে কোণ করবে, এটা হচ্ছে অনুভূমিক। এখান থেকে দেখছে মানে সে নিচের দিকে তাকিয়ে দেখবে, ইয়েস অর নো? মানে সে 30 ডিগ্রি অনুভূমিক কোণে দেখছিল। আবার যেই 5 মিনিট পরে এখানে এলো, তাহলে তার কোণটা অবশ্যই বাড়বে। সেটা বলছে কত ডিগ্রি? 60 ডিগ্রি অবনতি কোণে, ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অবনতি কোণে পরিবর্তিত, কত মিনিট পর? 5 মিনিট পর। ওকে, তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত হবে? 30 ডিগ্রি একান্তর কোণ, কারণ অনুভূমিক রেখা এই দুটো কি সমান্তরাল, এটার সঙ্গে এটা 30 হবে। একই রকম হবে, এটা যদি 60 হয়, এটাও কি হবে? একান্তর কোণ, এটাও আমার 60 ডিগ্রি হয়ে যাবে, ইয়েস অর নো? ছবিটা বুঝতে পারছো নাকি বলো? মেন কথা হচ্ছে এখানে ছবি যদি বুঝে যাও, আমাকে আর কিচ্ছু বলতে হবে না, বাকি কিন্তু নিজে করবে, ABCD। ওকে, তাহলে দেখো এখানে প্রথমে কি লিখবে, যে ধরি কি চেয়েছে আমাকে, কতক্ষণ পর নৌকাটি ঠিক সেতুর নিচে আসবে। আচ্ছা, এইখান থেকে এটা যে এসছে, এটা 5 মিনিটে এসছে। বলছে এটা 5 মিনিট এসছে। বলছে আর কতক্ষণ পর, মানে এইখান থেকে এত দূর আসবে, এই যে এটা কত মিনিটে আসবে, এইটা তোমাকে বের করতে বলেছে। এটা কত মিনিট সে সি থেকে বি তে আসবে, দিলে সেতুর নিচে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে কি ধরবো বলো তো? এখানে AB সেতুটির উচ্চতা, সেতুটির সেতুটির উচ্চতা। ওকে, ব্যাস, এটুকু করলাম আমরা। আর কি হচ্ছে, নৌকাটি, নৌকাটি বি বিন্দু থেকে 5 মিনিট পর সি বিন্দুতে পরিবর্তিত হলো। ঠিক আছে, পরিবর্তিত হলো। ঠিক আছে, এতদূর প্রথমে আমরা লিখলাম, হলো। এবারে, আচ্ছা, এবারে এইখানে একটা মান লিখে দাও, ABCD লিখলাম আমি। ওকে, আচ্ছা, EAD এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, কারণ অবনতি কোণে দেখেছে। ঠিক না ভুল? তার মানে অতএব দিয়ে আমি লিখতে পারি না, AD, AD, এই যে AD, ADB, এই কোণটা সমান হচ্ছে EAD। কেন বলো তো? এটা 30 ডিগ্রি। কেন? কারণ এটা কি হয়ে যাবে? একান্তর কোণ হয়ে যাবে, একান্তর কোণ। কারণ AE সমান্তরাল BD। ওকে, এই সমান্তরাল BD এবং AD ছেদক বা ভেদক। এত বেশি না লিখলেও চলবে। এবারে দেখো এটা EAC, কোণ EAC এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি বলেছে, কারণ ডি থেকে সি তে যে এসছে, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অবনতি কোণে এসছে। তার মানে EAC, কোণ EAC সমান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি অতএব দিয়ে কি লিখবো? এটা তো ছিল প্রদত্ত। অতএব দিয়ে কি লিখবো? ACB, ADB। ঠিক আছে, ACB, ACB মানে এই কোণটা,
এটা কার সঙ্গে সমান হয়ে যাবে? কোণ ইএসি এর সঙ্গে সমান হবে, যেটা আমার এখানে রয়েছে, ইএসি এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা সমান কত হবে? 60°। এটাও আমার একান্তর কোণ। ঠিক আছে, এটাও আমার একান্তর কোণ, কারণ এই সমান্তরাল বিডি আর এসি আমার ছেদক বা ভেদক। ঠিক আছে না? দেখো জেড আকার চলে এসছে, একান্তর কোণ ক্লিয়ার হলো। ব্যাস এইটুকু প্রথমে লিখে দাও। তারপরে আমরা দেখো দুটো ত্রিভুজ নিব এখানে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ নিব আর একটা হচ্ছে এডি বি ত্রিভুজ নিব। ঠিক আছে, তাহলে প্রথমে বড় ত্রিভুজটা নিই। ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি ডি, মানে বড় ত্রিভুজ এ বি ডি, এটা এ বি ডি এর tan 30° সমান কি হবে বাবু? এ বি বাই বিডি, কারণ লম্ব এটা হবে আর নিচেরটা ভূমি হয়ে যায়, বিডিটা লম্ব হবে। ওকে, tan 30 মানে কত? 1/√3 ইজ ইকুয়ালস টু এ বি বাই বিডি। তাহলে বিডি সমান কত হবে? বিডি সমান হবে √3 ইন্টু এ বি। ব্যাস, আমি বিডি পেয়ে গেলাম। আচ্ছা, একটু দেখো মন দিয়ে, শেষে দেখবে একটু বোঝানো রয়েছে, যেটা আমি বলে দিচ্ছি। tan 60 কত হবে এই ত্রিভুজের? তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর tan 60 কত পাবো? tan 60 পাবো এ বি বাই বিসি। তাহলে tan 60 মানে √3 এ বি বাই বিসি সমান হবে কত হবে? এ বি বাই বিসি। আচ্ছা, মানে হচ্ছে তোমার, আমি বের করব বিসি। বিসি সমান কত হয়ে যাবে? এ বি বাই √3। ঠিক আছে, এবারে মজা হচ্ছে এরপরে। এরপরে কেন মজা দেখো তো, কেন মজা বললাম দেখো। আমাকে তো সি থেকে ডি বিন্দুতে আসতে, সি থেকে ডি থেকে সি বিন্দুতে আসতে 5 মিনিট সময় লেগেছে। বলো তো বাবু, বি থেকে ডি থেকে বি ডি থেকে যদি বিসি বাদ দিয়ে দিই, বিডি মানে বুঝতে পারছো তো, এইখান থেকে এইটা যদি বাদ দিই, কোনটা? এইখান থেকে এইটা, এইটুকু বিসি যদি আমি বাদ দিয়ে দিই, নিশ্চয়ই সিডি পাবো। তাহলে এই বিডি থেকে, এই বিডি থেকে যদি বিসি বাদ দিই, নিশ্চয়ই সিডি পাবো, আর সেই দৈর্ঘ্যটা গেছে 5 মিনিটে। ঠিক, এবারে সেই দৈর্ঘ্য যদি 5 মিনিটে যায়, আমাকে বলছে সি থেকে বি তে আসতে, এইখান থেকে এইটা আসতে বলছে নৌকাটি ঠিক সেতুর নিচে আসতে, মানে সি তে তো পৌঁছে গেছে 5 মিনিটে, এইখান থেকে ঠিক সেতুর নিচে মানে বি বিন্দুতে আসতে কত সময় লেগেছে? তার মানে সি বিডি থেকে বিসি বাদ দিয়ে যেটা পাবো, ওইটা যদি 5 মিনিটে যায়, তাহলে বিসির দূরত্ব তো আমি জানি AB/√3, এই দূরত্ব যেতে সে কত সময়ে পৌঁছাবে পেয়ে যাবো। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। দেখো, মানে বলছি আমি, এখানে দেখো, সিডি, সিডি সমান কি হবে? বিডি মাইনাস বিসি, পুরো বিডি মাইনাস বিসি দিলে আমি সিডি পাবো। ইয়েস অর নো? তাহলে এইখান থেকে বিডি কত? √3 এবি। তাহলে √3 ইন্টু এবি মাইনাস এবি বাই √3। তাহলে এইখান থেকে √3 এবি কমন নিয়ে নাও, পড়ে থাকবে কত বাবু? √3 মাইনাস 1/√3। এবি যেমন আছে থাক, √3 কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে। √3 ইন্টু √3 3 মাইনাস 1, মানে পাচ্ছি আমি 2 ইন্টু এবি বাই √3। দেখো 3 থেকে একবার দিলে 2 হবে, 2 ইন্টু এবি বাই √3। ব্যাস, এবারে, এবারে অঙ্ক কমপ্লিট কিন্তু আমাদের। এবারে আমি লিখবো যে, কি লিখবো? যে 2ab বাই √3, 2ab বাই √3 দূরত্ব যায় 5 মিনিটে। কিন্তু, কিন্তু আমি তো বিসি, সি থেকে বি তে আসবো, মানে বিসি দূরত্ব যাব। তাহলে কিন্তু এক দূরত্ব যায় 5/2ab/√3, মানে উপরে √3 গুণ হয়ে যাবে। আমি বের করব, আমি বের করব বিসি। বিসি কত এখানে বলো? ab/√3। তাহলে ab/√3 একক দূরত্ব যায় 5 ইন্টু √3
বাই 2ab ইন্টু এবি বাই √3। দেখো এবি কে যদি আমি কোনো কারণে এইচ টেইচ ধরে নিতাম তাহলে কেটে যেত, তাহলে এবি একটা দূরত্ব একই তো, √3 কেটে দাও, তাহলে পাচ্ছি বাবু কত আমি 5/2 মিনিট। 5/2 মিনিট মানে 2×2=4, 2×5 2.5। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এবার বলবে স্যার এবিটা একটু গন্ডগোল হচ্ছে, তো তোমরা সেতুর দৈর্ঘ্য এই উচ্চতাটা এইচ ধরে নাও, দিলে সব এইচ বাই আসবে এবির জায়গায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিজের মতো করো না, অঙ্ক তো এটা। ঠিক আছে, ওকে, নিজের মতো করো না, তোমাকে শুধু কনসেপ্টটা বোঝাতেই হবে। ঠিক আছে, আমি কি জানি ওটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, আমি সঠিক প্রসেসে যাচ্ছি কি যাচ্ছি না ওটা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা এইচ ধরে করে দিবে। ওকে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমাদের অঙ্ক, খুব ভালো অঙ্ক দিয়েছে। এই অঙ্কগুলো করে তোমরা যদি করতে পারো তাহলে দেখবে এতটা মজা আসবে, এরকম সঙ্গে থাকো তোমরা, বলবো তো আমি, তোমাদের অঙ্কটা শিখেই ছাড়বে তোমরা। ঠিক আছে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। এই দেখো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, দেখো। বলছে এবিসিডি একটি আয়তাকার মাঠ, এই মাঠের একটি কোণা এতে একটি উলম্ব দণ্ড আছে। আচ্ছা, বিসি ও ডি থেকে দণ্ডের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা, বিটা ও গামা হলে দেখাও যে কট স্কয়ার আলফা প্লাস কট স্কয়ার বিটা কট স্কয়ার গামা সমান কট স্কয়ার বিটা। আচ্ছা বাবু, প্রথমত হচ্ছে কি আমার দুয়ের দাগে সলিউশন। প্রথমত হচ্ছে কি, একটা আয়তকার এই যে ছবিটা কিন্তু আমি 2D তে ড্র করতে পারবো না কিন্তু। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখবে। এবি সিডি, কেন বলো তো, এখানে তো খুঁটি উলম্ব দণ্ড আছে, এখানে দণ্ড উপরের দিকে কিভাবে টানবো আমি? এটা তো মানে সামনের দিকে এরকম ভাবে থাকবে। ঠিক আছে, মানে এটা তো প্লেন, 3D তো নয়, তাহলে এর উপরে এরকম ভাবে দণ্ডটা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বোঝাতে চাইছি আমি? মানে এর উপরে দণ্ডটা এইভাবে থাকবে, এইখান থেকে এই সামনের দিকে থাকবে এরকম ভাবে। এবারে তোমাদের জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি, কোনো ধরো এইটা, ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো এইটা একটা আয়তকার মাঠ রয়েছে, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা এটা একটা আয়তকার মাঠ রয়েছে। এবারে বলছে দেখো, এ বি সি ডি আয়তাকার মাঠ রয়েছে। বলছে এই মাঠের একটি কোণা আমি ধরলাম, কি ধরলাম মন দিয়ে শুনবে, আমি ধরলাম এটা এ, বি, সি, ডি, চারটা কোণা রয়েছে এ বি সি। এ বলছে এ কোণাতে, এইটাকে এ ধরেছি তো আমি, ভালো করে দেখবে, এই কোণাতে একটা এরকম করে দণ্ড রয়েছে, উলম্ব দণ্ড রয়েছে। বলছে এই উলম্ব দণ্ডের যে শীর্ষবিন্দু রয়েছে এইখান থেকে, বলছে দেখো বি, সি ও ডি, দেখবে তোমরা অঙ্কটার দিকে, বি, সি ও ডি থেকে দণ্ডের শীর্ষের উন্নতি কোণ, বি, সি ও ডি থেকে দণ্ডের শীর্ষের উন্নতি কোণ আলফা, বিটা ও গামা। তার মানে দেখো, এই এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি দণ্ড, এইটা দণ্ড, এইখান থেকে এ নিয়েছি, এটাকে বি নিয়েছি, তাহলে এইখান থেকে এই উপর থেকে, যেটা আমি হাত দিচ্ছি, এই উপর থেকে এই এর মানে এইরকম কোণে থাকবে, দেখাচ্ছি দাও, এইরকম করে থাকবে না, এইখানে তো দণ্ডটা রয়েছে, তার মানে এইখান থেকে এই দণ্ডের এইখান থেকে এর, বুঝতে পারছো তো, এর যে উন্নতি কোণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে আয়তকার ক্ষেত্র রয়েছে তার যদি আমি চওড়া নিই না, এর সঙ্গে এই যে চওড়াটা নিচ্ছি এর সঙ্গে কত ডিগ্রি আলফা কোণে থাকবে, কে? বিটা। এটাকে যে আমি বি ধরেছি কারণ এইখানে আমার দণ্ডটা রয়েছে, এইখানে আমার উঁচু, এইখান থেকে এই এই অবধি রয়েছে। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারছি? ঠিক আছে, এইটুকু আমি তোমাদের বলতে পারি, এর বেশি কিভাবে দেখাবো বুঝতে পারছি না। ঠিক আছে, তো এইটা হলো 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গিয়ে কি, এটা আলফা কোণ হলো। এবারে যেই আমার সি বিন্দু চলে এসে, দেখো এ বি সি, তাহলে দেখো এইখান থেকে এই কোণা এসছে, এই কোণে, তার মানে এই এর যে শীর্ষবিন্দু থেকে যখন আমি এর কোণের যখন এরকম করে আমি উন্নতি কোণ নিয়ে আসবো, কারণ এইখানে কোথাও না কোথাও একটা দণ্ডের শীর্ষবিন্দু রয়েছে, এরকম থাকবে। তার মানে দেখো এখানে এখানে যে কোণটা রয়েছে কার সঙ্গে রয়েছে, দেখো কর্ণের সঙ্গে কোণ থাকবে, ইয়েস অর নো?
কর্ণের সঙ্গে কোণ থাকবে, বুঝতে পারছো তো? এই কর্ণের সঙ্গে কোণ থাকবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? আমি যদি আয়তক্ষেত্রের এক্স ওয়াই ধরে নিই, দৈর্ঘ্য এবং প্রস্থ, কর্ণ কি হবে? √(x² + y² হয়ে যাবে না? সেই কর্ণের সঙ্গে কিন্তু আমার কোণ থাকবে। আর একটা কি থাকবে? এইদিকে, এইদিকে একটা রয়েছে কি, ডি বিন্দু। ডি বিন্দুর থেকে যেটা থাকবে, ডি বিন্দু এইখানে রয়েছে, ডি বিন্দুর থেকে যেটা থাকবে দেখো, এই বরাবর, মানে হচ্ছে কি তার মানে দৈর্ঘ্য বরাবর থাকবে, মানে ওয়াই। একটা যদি এক্স নিই, আর একটা কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। সেই দৈর্ঘ্য বরাবর থাকবে, যেটা রয়েছে তোমার গামা। হয়েছে? এবারে কেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেব? কারণ আমরা কি জানি, কট মানে কি? কট মানে কি? লম্ব বাই অতি, সরি, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, সরি, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো ভূমি বাই লম্ব যদি আমি নিতে চাই, তার মানে নিশ্চয়ই আমাকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা নিতে হবে। এবারে এখানে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো। হচ্ছে, সরি, দেখো, তাহলে আমি কি বললাম? এ বিন্দুতে কে রয়েছে বাবু? এ বিন্দুতে কে রয়েছে? এইখানে দ্বন্দ্বটা, এখানে আমি এইরকম ভাবে তুলে দিলাম, এইরকম ভাবে দণ্ডটা রয়েছে। ঠিক আছে, তার মানে দেখো, তাহলে দণ্ডটা এখানে রাখলে আমি এটাকে একটু বাঁকাই, না হলে বি বিন্দুতে আমি নিতে পারবো না। এইরকম ভাবে ধরো রয়েছে, ঠিক আছে, দ্বন্দ্বটা এইখানে, তার শীর্ষ, মানে এটা সামনের দিকে রয়েছে কিন্তু এইরকম। এবারে বলছে বি বিন্দুর থেকে, বি বিন্দুর সঙ্গে আমার কত ডিগ্রি কোণ করেছে? বি বিন্দুর সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে বাবু, বলো? আলফা, মানে কি এক্স, এই এ বির সঙ্গে আলফা কোণ করেছে। এবারে দেখো, সির সঙ্গে, সির সঙ্গে যে কোণটা করবে, এটা কিন্তু এই বরাবর, এই যে কর্ণের সঙ্গে করবে, এটা হচ্ছে বিটা। আর ডির সঙ্গে যেটা থাকবে, সেটা কিন্তু এডির সঙ্গে থাকবে, মানে হচ্ছে গামা। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমত কাজ করতে হবে কি আমাকে, যে মাঠের এবিসিডি আয়তাকার মাঠ রয়েছে, এতে দণ্ড রয়েছে। আচ্ছা, মনে করি উলম্ব দণ্ডটির উচ্চতা এইচ একক। ওকে, এবং এবিসিডি আয়তাকার মাঠের দৈর্ঘ্য এক্স মিটার একক, এক্স একক, এবং প্রস্থ ওয়াই একক। হয়েছে? তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য হবে কত? কর্ণের দৈর্ঘ্য মানে এসি, এসি কত হয়ে যাবে? √(x²+y²), কারণ আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে এসি হয়ে গেল (x²y²). আমি এ বি কে নিলাম, এ বি প্রস্থ, প্রস্থ নিয়েছি ওয়াই একক। আচ্ছা, আর দৈর্ঘ্য নিয়েছি মানে এডি। ঠিক আছে, এডি নিয়েছি আমি এক্স একক। আশা করি তোমাদের একটু হলে তো আইডিয়া এসছে, একটু হলে তো আইডিয়া এসছে বাবু, নাকি না? একটু হলে আইডিয়া এসছে। নেক্সটে যাচ্ছি, দেখো তাহলে শীর্ষবিন্দু দণ্ডের উন্নতি কোণ বেশি, তাহলে এখানে কি লিখবো আমরা? কট আলফা, আচ্ছা, কট আলফা কড আলফা সমান হবে কি? আলফা, কড আলফা মানে কি দেখো, ভূমি, ভূমি এটা হয়ে যাবে, কারণ আলফার সঙ্গে যেটা থাকবে ওটা ভূমি হবে, এবি, এবি বাই, এটা, এটাকে নাম দিয়ে দাও, পি নাম দিয়ে দিলাম। তাহলে আমার দণ্ডটির উচ্চতা এইচ নিয়েছি, তো তাহলে আমি এপি সমান এইচ একক হবে। তাহলে এবি বাই এপি, ইয়েস অর নো? তাহলে এবি কত? এবি হচ্ছে, এবি ধরেছি ওয়াই একক, ওয়াই বাই এইচ হবে। আচ্ছা, কড বিটা, বিটা মানে কি বলো? এইটা, বিটার সঙ্গে, তার মানে বিটা, এটা হচ্ছে আমার ভূমি, আর এইটা হচ্ছে লম্ব, এপিটা লম্ব। তাহলে এসি বাই এপি, এসি কত এখানে? এসি কে কি ধরেছি দেখো, এসি (x²√(x²+y²) বাই এপি, এপি মানে এইচ। ওকে, আর কট গামা, কট গামা দেখো
কট গামা দেখো এইটা, তাহলে এর সঙ্গে যেটা রয়েছে এডিটা হবে কি, এডিটা হয়ে যাবে তার ভূমি। আর এপি তো সবসময় লম্ব আছে, ওটা তো সামনের দিকে রয়েছে, লম্ব রয়েছে। তার মানে আমার এটা চলে আসবে কি বাবু, এডি বাই এপি। মানে হচ্ছে এডি কত, ওয়াই ক্রস দৈর্ঘ্য, দৈর্ঘ্য এক্স, দৈর্ঘ্য এক্স, দৈর্ঘ্য এক্স, এক্স বাই এইচ। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, এক্স বাই এইচ। এবারে আমার বাম পক্ষ যেটা রয়েছে সেটা লিখবো, কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা। তাহলে বাম পক্ষে কি রয়েছে, বাম পক্ষ কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু, মানগুলো বসিয়ে দাও, কট স্কোয়ার আলফা কট স্কোয়ার গামা, কট আলফা কত ওয়াই বাই এইচ এর হোল স্কোয়ার প্লাস কট স্কোয়ার গামা, কট গামা মানে হচ্ছে এক্স বাই এইচ এর হোল স্কোয়ার, মানে কি ওয়াই স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এইচ। এবারে ডান পক্ষটাকে নিয়ে আসতে পারো, আমি এইখান থেকেও করে দিতে পারি, ঠিক আছে। এইখান থেকে দেখো এটাকে লিখতে পারি না, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এইচ স্কোয়ার, ওকে না, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এইচ স্কোয়ার, ঠিক আছে। এবারে বাম পক্ষ হয়ে গেল আমার, ঠিক আছে। আর এবারে আমি ডান পক্ষটা বের করাই, ডান পক্ষ এটাও যদি আসে তাহলে সমান হয়ে যাবে। ডান পক্ষ কি আছে, কট স্কোয়ার বিটা, কট স্কোয়ার বিটা, কট স্কোয়ার বিটা হয়েছে, কট স্কোয়ার বিটা, তাহলে কি হবে রুট ওভার এক্স স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এইচ এর হোল স্কোয়ার, মানে রুট ওভার উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, নিচে এইচ এস হোল স্কোয়ার আছে মানে এইচ স্কোয়ার হয়ে যাবে। দেখো দুটো কিন্তু সেম হয়ে গেছে, তাহলে দেয়ার ফোর বাম পক্ষ সমান ডান পক্ষ সমান, হয়েছে। ছবিটা এরকম এঁকে দিবে, এইভাবে কোশ্চেনটা করে আসবে। নেক্সট কোশ্চেনে যাবো, অনেকক্ষণ বোঝালাম অঙ্কটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আবার না হলে বুঝিয়ে দিব আমি, ঠিক আছে। বুঝতে পারলে তো, কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট আছে, দিয়ে দিয়েছে দেখো 14টা। বলছে দেখো একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত দেখো। এই অঙ্কটা নিশ্চয়ই আমাকে করে দিতে হবে। বাবু কেন করে দিতে হবে না স্যার, দেখো দুটি ধাতুর পাত রয়েছে এখানে, হয়েছে। এবারে দুটো গোলক, ফাঁপা গোলক তৈরি করেছে, দুটো ফাঁপা গোলক তৈরি, তাহলে আমি যদি ফার্স্ট, তোমরা কিন্তু লিখে করবে, তোমরা জানো লিখতে, ঠিক আছে। না পারবে বলবে অবশ্যই। দেখো ফার্স্ট যে গোলক, সেকেন্ড গোলক, ফার্স্ট গোলকের আর ওয়ান কত, 21/2 হয়ে যাবে, হয়েছে। আর 21/2 সেন্টিমিটার, আর সেকেন্ডকে যদি R2 ধরি কত হবে, 17.5/2, এস অন্য। এবারে কি চেয়েছে, যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, পাত লাগার অর্থ কি, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্র যেটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বাবু, বলো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr², নাকি না। তাহলে এই তাদের অনুপাত চেয়েছে, তার মানে দেখো কত ইজি দিয়েছে, তো 4πr1² অনুপাত 4πr2², লিখছি না আমি কিন্তু, ঠিক আছে। যেগুলো দেখো ইজি আর কেন লিখবো আমি, ওকে, কেন লিখবো নয়, তোমরা পারবে, ওকে। 21/2 এর হোল স্কোয়ার অনুপাত 17.5/2 এর হোল স্কোয়ার, দেখো নিচে চার চার কেটে যাবে, তাহলে 21 স্কোয়ার মানে কি 21 × 21 অনুপাত 17.5 × 17.5, ঠিক তো। কাটাকাটি যদি করি, দেখো 21, এটা 21, 7 3, 7 কিসে যাবে, সাথে কাটবে, 7 2 14, 7 5 35, হ্যাঁ 7 2 14, 7 5 35,
7 2 14, 7 5 7 3 21, 7 3 21। তাহলে আজ পাচ্ছি কত আমি? 9:6 25 625, মানে 6.25। আচ্ছা, 9:625/100 লিখতে পারি আমি। 600 আছে তো সময়। ক্যালকুলেশনটা ভালো দিয়েছে, ওর জন্য হচ্ছে কি অঙ্কটা খুব ইজি দিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশন এটা শেষ পর্যন্ত নিয়ে আসতে পারবে না অনেক। দেখো, দুদিকে এর সঙ্গে 100 গুণ করব, কারণ এর নিচে 1 আছে, 100 আছে, লসাগু করলে 100 হবে। তাহলে দুদিকে আমি 100 গুণ করব, 100 100 কেটে যাবে, তাহলে এদিকে 900, এতে 625। ওর জন্য অঙ্কটা দিয়েছি। বুঝতে পারলে তো? আচ্ছা, আহ, এটা হবে কত? 5-এ কাটো, 5 1 5, 2 10, 5 5 25, 5 1 5, 8 40, আবার 5 5 2 10, 5 5 25, 5 3 15, 5 6 30। কত হচ্ছে? 36:25। এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু শেষ পর্যন্ত আসছে এটাই। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? কি বলেছে আবারও বলে দিচ্ছি। বলছে দেখো, ফাঁপা গোলক রয়েছে দুটো, একটা ধাতুর পাত রয়েছে, দিয়ে দুটো ফাঁপা গোলক তৈরি করেছে। হয়েছে, তাকে দুটি তৈরি করেছে পাত থেকে কেটে। ওকে। তো এখানে বলছে যে প্রথম যে ফাঁপা গোলক তার 21 সেন্টিমিটার কি বলছে ব্যাস বলে দিয়েছে। তার মানে আমি ব্যাসার্ধ কত পাবো? 21/2। আর দ্বিতীয়টার বলে দিয়েছে 17.5 হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত পাবো? 17.5/2। এবার আমরা জানি কি বলছে, ধাতুর পাত লিখেছে, তাদের অনুপাত। তাহলে গোলক দুটি যে পরিমাণ ধাতুর পাত লিখেছে তাদের অনুপাত ডট 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 লিখলে সমান এটা ইস টু এটা। আর এর মান R1 বসিয়ে দাও, R2 বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, এটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে এত দূর অবধি প্রথমে এঁকে নিয়ে, ঠিক তো? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে। আমার এই সোজা দাগটাই আমি ঠিকঠাক আসে না। বেশ, দেখেছো? একটা আসছে তো একটা আসছে। এটা একটা সমকোণী ত্রিভুজ আছে। আমি নাম দিয়ে দিই, ধরো বি সি নাম দিলাম। কি বলেছে দেখো, বলছে যে ত্রিভুজটা আছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটো, একটা 8 আছে, একটা 6 আছে। আমি কোনটা 8 কোনটা 6 জানি না, কিন্তু পরের লাইনে ওটাকে ধরবো আমি, কোনটাকে 8 বলছে কোনটাকে 6 বলছে। এটাও 8, মানে বুঝতে পারছো তো? সমকোণ মানে এইটা, এর সংলগ্ন দুটো বাহু রয়েছে, যে কোনো একটা 8 যে কোনো একটা 6 তো হবে, কিন্তু লিখবো কোনটা 8 কোনটা 6 সেটা নেক্সট লাইন থেকে পাবো। বলছে দেখো, সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘ বাহুকে, দীর্ঘ বাহু মানে সব থেকে বড়, মানে 8 সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে, মানে এইটাকে আমি তাহলে নিশ্চয়ই 8 সেন্টিমিটার ধরবো, কারণ এটাকে অক্ষ ধরবো। ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, এই দেখো, ত্রিভুজটাকে অক্ষ ধরে ঘুরিয়ে দিয়েছে। কি যে হলো! তাহলে কি যে হলো দেখতে পাচ্ছ তো? শঙ্কু তৈরি হয়ে গেছে। হয়েছে, একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু তৈরি হয় তার নাম শঙ্কু। হলো, তার নাম কি হলো? শঙ্কু। বোঝাতে পারলাম আমি? এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি। তাহলে এর নাম হবে আমার শঙ্কু। ওকে। বিসি থেকে ধরে এটাকে অক্ষ করে ধরে ঘুরিয়ে দিয়েছে। তাহলে এইটা কত? 8 হলে এটা কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে বলো, এই যে ঘনবস্তুটা পাওয়া গেল, এর ব্যাসার্ধ, অ্যাকচুয়ালি এটা শঙ্কু, এর ব্যাসার্ধ বিসি। তাহলে আর হয়ে গেল কি? বিসি আমার। আচ্ছা, এইচ হয়ে গেল আমার এবি। এসি মানে কি? শঙ্কুর এসি মানে এটা হচ্ছে এল, তির্যক উচ্চতা। এল হচ্ছে এসি, পেয়ে যাবো 8 6 আছে। তাহলে প্রথমে কি করব আমরা এবারে? অতএব, আচ্ছা, শঙ্কুটির ব্যাসার্ধ আর সমান হচ্ছে 6 সেন্টিমিটার, শঙ্কুটির উচ্চতা এইচ সমান 8 সেন্টিমিটার। হয়েছে? আচ্ছা, পূর্ণ আবর্তন 8 সেন্টিমিটার। শঙ্কুটির তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত হয় বাবু? √, এটা অতিভুজ, এটা লম্ব, ভূমি অতিভুজ, √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হয়ে যাবে।
তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 6 স্কোয়ার সেন্টিমিটার মানে হচ্ছে রুট ওভার 64 প্লাস 36 রুট ওভার 100 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের 10 সেন্টিমিটার। কি এটা? এল। তির্যক উচ্চতা মানে কি বলো? এল। এবারে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র নিশ্চয়ই মনে আছে, ঠিক তো? সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর। ভুল, এগুলো ভুললে তো চলবে না, এগুলো ভুললে কিন্তু চলবে না, এটুকু বলবো। পাই আর এর মান কত? আর হচ্ছে আমার 6, আর হচ্ছে কত? 6 ইন্টু এল কত? 10, আর কত? 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হচ্ছে পাই ইন্টু 6 ইন্টু 16 সেন্টিমিটার স্কোয়ার, 1696 পাই সেন্টিমিটার। কত অব্দি লিখে দিবে, ঠিক আছে? ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল 96 পাই সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। এই দেখো এই অঙ্কটা, 40 মিটার লম্বা। এখানে যতগুলো অঙ্ক দেখছি একটু কনসেপচুয়াল অঙ্ক দেখছি। চওড়া একটি নিচু জমিকে, দেখো 40 মিটার লম্বা 30 মিটার চওড়া একটি নিচু জমিকে মাটি দিয়ে 2.5 ডেসিমিটার উঁচু করতে হবে। এর জন্য যে পরিমাণ জমি দরকার তা ওই জমির চারিদিকে 2.5 মিটার চওড়া একটি পরিখা খনন করলে পাওয়া যাবে। পরিখাটি কত গভীর হবে হিসেব করে লিখতে বলেছে। তাহলে নিচু একটা জমি রয়েছে, এই দেখো এরকম একটা নিচু জমি রয়েছে, এটা কিন্তু এর উচ্চতা রয়েছে, সামনের দিকে থাকবে উচ্চতা, ঠিক আছে? আচ্ছা কি বলেছে এখানে দেখো, বলছে উচ্চতাটা কিন্তু 2.5 ডেসিমিটার উঁচু করা হবে, মানে উপরের দিকে উঁচু করা হবে 2.5 ডেসিমিটার। থাক, সেটা আমি কনসেপ্টটাকে বুঝে নাও তারপরে আসি। এরপরে বলছে এই জমির চারিদিকে না, এটা এটা কিন্তু ফ্ল্যাট জমি প্রথমেই ছিল, উঁচু উপরে উঁচু করে দিলেই ওটা এটা আয়তঘন হয়ে যাবে, ইয়েস অর নো? আয়তঘন হয়ে যাবে, উঁচু করে দিলে আয়তঘন হয়ে যাবে। কিন্তু বলছে এই যে ফ্ল্যাট জমিটা যেটা ছিল তার দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, প্রস্থ বলে দিয়েছে 30 মিটার। 40 মিটার এবং 30 মিটার, ঠিক আছে? ব্যাস এইটুকু হলো কথা। এ বলছে চারিদিকে 2.5 মিটার চওড়া একটি পরিখা খনন করেছে, মানে কি? পরিখা খনন করেছে মানে বলতে গেলে বলতে পারো তুমি চারপাশে একটা নালার মতো কেটে দিয়েছে, ঠিক আছে? দিয়ে এইখানে যে মাটিগুলো ছিল না, বলছে এই যে মাটিগুলো ছিল সেইটা মাটি তুলে নিয়ে এসে এর উপরে ফেলেছে, যার উচ্চতা তোমার 2.5 ডেসিমিটার উঁচু হয়ে গেছে দিলে। কি বলছে? বলছে যে পরীক্ষাটি কত গভীর করাবে, এই যে পরীক্ষাটা ছিল ওটা গভীর কত করে মাটি তুলে চারপাশে সমান গভীর করতে হবে, কিন্তু গভীর করলে মাটি তুলে ওইখানে ফেললে ওই জমিটা উঁচু হয়ে যাবে, মানে কত মিটার উঁচু হয়ে যায়, কত ডেসিমিটার? 2.5 ডেসিমিটার উঁচু হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবারে কনসেপ্টটা বোঝো, মন দিয়ে শুনবে। দেখো আমরা আয়তঘনের যে আয়তন, আয়তঘনের যে আয়তন, এটা কি জানো বলো? মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আমরা কি জানি? এ বি এইচ, হ্যাঁ কি না? এ বি এইচ মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এল বি এইচ বলি, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট, ঠিক আছে? এবারে এর মানে কি জানো? এর মানে হচ্ছে কি এলবি, এলবি মানে কি? মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে কি ভূমির যে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাবো, ইয়েস। তাহলে একটা জিনিস বলো, আমি এর ক্ষেত্রফলের সঙ্গে এই যে ভূমির ক্ষেত্রফলের উচ্চতা কত? 2.5 ডেসিমিটার, সেখানে মিটারে আনবো, সেটা পরে করছি। তাহলে ওইটা গুণ করলে এইখানে যে আয়তনটা আমি পাবো, এখানে যে মাটিটা রয়েছে এর আয়তন পাবো, ইয়েস অর নো? এর উপরে যে মাটিটা রয়েছে এর আয়তন পাবো, ইয়েস অর নো? এবারে বলবে স্যার ঠিক কথা, কিন্তু এটা পাবো কি করে, এর আয়তনটা পাবো কি করে? আমি বলবো এর আয়তন যদি তোমাকে পেতে হয়, এর আয়তন যদি তোমাকে পেতে হয় তাহলে কিন্তু প্রথমে এর 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 আমি যেটা আমি দাগ দিচ্ছি, এর
এর ক্ষেত্রফল বের করতে হবে। এবার এই ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি এর গভীরতা গুণ করে দিই, নিশ্চয়ই এর আয়তন পাবো। এর গভীরতা আমি জানি না, এইচ ধরে নিব, যে এইচ গভীরতা করলাম, দিলে এর আয়তন পাবো। এবারে এর আয়তনের সঙ্গে এর যে আয়তনটা বের করেছিলাম আমি, এর তো আয়তন ইজিলি বোঝা যাচ্ছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান করে দিলে এইচ পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকবার ব্যাক করে শুনে নাও কথাটা, ঠিক আছে? আমি আর দ্বিতীয়বার বলছি না, যদি না বুঝতে পারো। তো তাহলে প্রথমে আমি কি করব, জ্যামিতির দৈর্ঘ্য এইসব অঙ্ক করতে খুব ভালো লাগে, বুঝতে পারলে তো এই কনসেপ্ট। জ্যামিতির দৈর্ঘ্য 40 মিটার, এটা আয়তঘনের অঙ্ক কিন্তু, ঠিক আছে? কিন্তু কেমন ভাবে দিয়েছে দেখো, জ্যামিতির প্রস্থ 30 মিটার, জ্যামিতির উচ্চতা কত মিটার উঁচু করবে, 2.5 ডেসিমিটার। ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যাব, মিটার ডেসি, ডেসি থেকে মিটারে 10 দিয়ে ভাগ করবো, মানে 0.25 মিটার। ঠিক আছে, ডেসিমিটার থেকে মিটারে নিয়ে আসছি, হলো। তাহলে জমিটির আয়তন তাহলে 40 × 30, যা এ কি হয়ে গেল, জমিটির আয়তন 40 × 30 × 0.25 ঘনমিটার। আয়তন চেয়েছে, ব্যাস, এটা থাক, গুণ টুন করতে হবে না, পরে আসছি। এবারে এরপরে হচ্ছে মজা, মন দিয়ে শুনবে। দেখো, এইখান থেকে এইটা চওড়াটা বলে দিয়েছে আমাকে 2.5 মিটার, নিশ্চয়ই 2.5 মিটার, ইয়েস অর নো? এখান থেকে এইটা 2.5 মিটার, ইয়েস অর নো? তার মানে বলো এই পুরোটা দৈর্ঘ্য কত হয়ে যাবে, 40 + 2.5 + 2.5। তাহলে লিখবো আমি পরীক্ষা সমেত, পরীক্ষা সমেত, পরীক্ষা সমেত জমিটির দৈর্ঘ্য সমান 40 + 2.5 + 2.5 মিটার, মানে হচ্ছে 45 মিটার। ঠিক। আচ্ছা, পরীক্ষা সমেত জমিটির প্রস্থ কত হবে, এই দেখো 30, এইদিকে 5, এদিকেও 2.5, এদিকেও 2.5, মানে পুরোটা করতে হলে কি হতে হবে, 30-এর সঙ্গে আরো 5 যোগ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে আমার, 30 + 5, মানে হচ্ছে 35 মিটার। ঠিক তো, 35 মিটার হলো। তাহলে পরীক্ষা সমেত জমিটির ক্ষেত্রফল কত হবে, আমি তো উচ্চতা জানি না, সেটা ধরবো কিন্তু পরে। কত হবে, আচ্ছা, কত হবে, 45 × 35 বর্গ মিটার। ঠিক, 45 × 35 বর্গ মিটার, এটা গুণ করলে কত হবে, 45 সঙ্গে 35 গুণ করে দিচ্ছি আমি, দেখো গুণ করে দিলে আমার হচ্ছে তোমার 1575। তোমরা গুণ করবে, 1575 বর্গ মিটার। এবারে শুধু জমিটির ক্ষেত্রফল, শুধু জমিটির ক্ষেত্রফল, দেখো জমিটির ক্ষেত্রফল মানে কত, 40 × 30, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে হচ্ছে 1200 বর্গমিটার। তাহলে বলবে স্যার এটা করলেন কেন? কারণ আমি তো কি বললাম তোমাকে, যে আমি আমি এইটার ক্ষেত্রফল বের করব, এইটার ক্ষেত্রফল, এই যে দাগ আছে, এইটার ক্ষেত্রফল বের করব। তার মানে এইখান থেকে কি পাবো, অতএব পরীক্ষাটির ক্ষেত্রফল। তাহলে দেখো, পুরোটা থেকে এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, তার মানে এই যে এইটা পাবো আমি, পুরোটা কত, 1575 থেকে 1200 বাদ দিব, বর্গ
মিটার। পুরোটা থেকে 1200 বাদ দিব, মানে কত হবে? 375 বর্গ মিটার। ক্লিয়ার হয়েছে? পরীক্ষাটির ক্ষেত্রফল হলো। এবারে ধরি আহ পরীক্ষাটির ধরি পরীক্ষাটির গভীরতা এইচ মিটার। অতএব পরীক্ষাটির আয়তন দেখে নাও এবারে। বুঝতে পারছো? গভীরতা আমি পেয়ে গেছি, তাহলে আয়তন করতে হলে ক্ষেত্রফলের সঙ্গে এক্ষুনি ফার্স্ট কনসেপ্ট বোঝালাম, 375-এর সঙ্গে এইচ গুণ হয়ে যাবে, দিলে কি হয়ে যাবে? ঘনমিটার হয়ে যাবে। ইয়ে শূন্য, ইয়ে শূন্য, এটা ঘনমিটার। ওকে, এবারে বলো শর্তানুসারে, এবারে বলো শর্তানুসারে, এবারে বলো শর্তানুসারে। দেখো এই যে 375 ইন্টু এইচ, এটা কার সঙ্গে সমান হবে? এটা কার উপরে ঢালা হয়েছে? এটা কার উপরে ঢালা হয়েছে? এর উপরে ঢেলে এই যে আয়তনটা ছিল, এই যে আয়তনটা ছিল এটার সঙ্গে সমান হবে, কারণ এইখান থেকে নিয়ে এইখানে ঢালা হয়েছে। ক্লিয়ার? তার মানে 40 গুণিতক 30 গুণিতক 0.25, এটা হবে 40, 30, 0.25, বা এইচ বের করবো আমি, 40, 30, এবারে নিজে করে যাও, 375। আর কিছু আছে নাকি? 5, ঠিক আছে। কাটাকাটি করে দেখি কত করে। এটাকে তুলে নিচে 100 নিয়ে আসো তো, শূন্য দুটো কেটে দাও। 5-এ কাটো দেখি, 5 5-এ 25, 5 7-এ 35, 5 5-এ 25, 5 15 5-এ 75, 3 5-এ 15, মানে 4/5 বেরোচ্ছে, বা এইচ সমান 4/5, বা এইচ সমান হচ্ছে 0.8। 5 8-এ 40, মানে 0.8 মিটার হবে পরীক্ষাটির গভীরতা। অতএব পরীক্ষাটি কি লিখেছে? কত গভীর হবে পরীক্ষাটি? 0.8 মিটার গভীর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। ব্যাস হয়ে গেল। এরপরে আসবো আমরা রাশি বিজ্ঞান। ওকে, এরপরে বাবু আসবো আমরা রাশি বিজ্ঞান। কি চেয়েছে? যৌগিক গড় বলে দিয়েছে কত? 54। কে এর মান চেয়েছে কিন্তু। পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 54 বলে দিয়েছে, কে এর মান চেয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? ডিজাইন করব, আমরা একটু টেবিল করব, ঠিক আছে? আমরা একটু টেবিল করব। আমরা একটু টেবিল করব। দেখো কটা আছে বাবু এখানে? 1 2 3 4 5, 5টা আছে। আর এখানে হবে শ্রেণী, পরিসংখ্যা, শ্রেণী মধ্যে, ব্যাস, আর এফআই এক্সআই, মানে হচ্ছে 4টা হবে। তাহলে এইদিকে হবে আমার 4টা, 4টা হবে তো? হ্যাঁ, এইদিকে হবে আমার 1 2 3 4 5 6, 6টা, 6টা হলো, ঠিক আছে। একটু বাড়াই দেখি কেমন লাগে। সুন্দর লাগছে। এত বাড়ালে আবার গন্ডগোল হয়ে যায়, যোগ বিয়োগ করতে গন্ডগোল। একটার মধ্যেই থাকলে ভালো। সলিউশন দেখো কি রয়েছে। শ্রেণী, যৌগিক গড়ের নিয়ম কি? প্রথমে শ্রেণী লিখবো, প্রথমে আমরা শ্রেণী। আচ্ছা, তারপরে আছে পরিসংখ্যা,
যেটাকে আমরা F1 দিব, Fi দিব, শ্রেণী মধ্যক, কারণ এটা আমার শ্রেণীতে রয়েছে তো, রেঞ্জে রয়েছে, তার জন্য শ্রেণী মধ্যক মাস্ট বের করতে হবে। এটা হচ্ছে xi, এটা fi কিন্তু, হ্যাঁ? আর তারপরে আসবো কি আমরা, চারটা নিলাম, পাঁচটা রয়ে গেছে, fi xi, ব্যাস, এইটুকু কাজ। এবারে মানগুলো বসিয়ে দাও, এটা দরকার নেই। এটা দরকার ছিল। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। দেখতে পাচ্ছ না মনে হচ্ছে শেষের দিকে। তুলছি 1 মিনিট, এটা লিখি। তোমরা খাতায় বই দেখো, 7 পরিসংখ্যা, 7, 11, কে, 9, 13। আর আর দরকার নেই পুরোটা, এবারে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হুম, ঠিক আছে। দেখো, 0, 20, 0 থেকে 20, 7, তাহলে শ্রেণী মধ্যক কি হবে? কি করব আমরা, শ্রেণী মধ্যক মানে নিম্ন এবং উচ্চ যোগ করব, 2 দিয়ে ভাগ করবো, 0, 20 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 10। তাহলে এটা হয়ে যাবে আমাদের 10, আর 20, 60 বাই 20 আর 40 যোগ করলে 60/2 মানে 30। তারপরে হবে, এই দেখো 50, যোগ করে ভাগ করে দাও 70, এটা হবে 90। এবার fi গুণ করলে কত হবে, এটা 70, 11, 3 × 33, 330, 50 কে, fi মানে গুণ করবে, এটা fi, এটা xi গুণ করছি আমি। 7, 9, 63, 630, 13, 9, 117, 1170। এবারে সাম অফ fi যেটা হবে, আর fi সাম অফ fi কত হচ্ছে, সাম অফ fi হবে তোমার 40 + k, 40 + k, আর সাম অফ fi হবে তোমার 2200 প্লাস 50k। হলো? এবারে দেখো যৌগিক গড়। ওকে, তাহলে যৌগিক গড় কত হবে, অতএব যৌগিক গড় কত হবে, আচ্ছা যৌগিক গড় সাম অফ fi বাই সাম অফ fi। ঠিক আছে, এবারে বা যৌগিক গড়ের মান দেওয়া রয়েছে, কিন্তু কত দেওয়া রয়েছে, 54 দেওয়া রয়েছে। তাহলে এদিকে আমার 54, যৌগিক গড় কত হবে, 54। এটা হচ্ছে সাম অফ fi, এটা 2200 প্লাস 50k বাই সাম অফ fi মানে হচ্ছে 40 + k, বা কোনাকুনি গুণ করে দেখলে 1। তাহলে এটা 5 × 4 = 16, 5 × 4 = 20, 21, 2160 +54k, কোনাকুনি গুণ করছি জাস্ট, 54k সমান 2200 প্লাস 50। কে কে একদিকে নিয়ে চলে আসছি, এটা এদিকে এলে 54 থেকে 50কে বাদ দিলে কত হবে, 4k, আর 2200 থেকে 2160 বাদ দিলে হবে তোমার 40, বা কে সমান হবে 40/4, মানে কত হচ্ছে আমার 10। তাহলে নিম্ন কে এর মান হবে কত, 10। হলো, কে এর মান চেয়েছে, দেখো ক্লিয়ার হয়েছে তো। হুম, নেক্সট কোশ্চেনে যাব। ক্ষুদ্রতর সূচক অজয়, আমি কিন্তু তোমাদের জাস্ট বলে দিচ্ছি, অজয়টা তোমরা কিন্তু নিজে তৈরি করবে, ঠিক আছে? গ্রাফ পেপারে জাস্ট আমি তোমাদের ক্ষুদ্রতর সূচক এবং বৃহৎ আহ, অজয় অঙ্কন করতে বলেছে, একটাই বলেছে, নিচে পরিসীমা বিভাজনে ক্ষুদ্রতর সূচক অজয় বের করতে বলছে। তাহলে প্রথমত তোমাদের কাজ হচ্ছে কি বলতো, পরিসংখ্যা বিভাজন তালিকা বের করবে। ওকে, এটা আমি করে দিচ্ছি। দেখো কটা আছে এখানে, তাই কোথায় চলে গেল, এখান থেকে করলে, দাঁড়াও 1 মিনিট, তাহলে এটা দুটো আসবে অ্যাকচুয়ালি, নিচে দুটো আসবে, এটা দুটো আসবে, আর নিচে আসবে 1, 2, 3, 4, 5, 6, 6, 2, 3, 4, 5, 6। হলো,
ব্যাস। এবারে যেহেতু ক্ষুদ্রতর সূচক বোঝাই বলেছে না, সবসময় মনে রাখবে ক্ষুদ্রতর সূচক বোঝাই, আগে লিখি শ্রেণী সীমানা, তারপরে বলছি। একদিকে আসবে কি শ্রেণী সীমানা, আচ্ছা এটা আসবে আমাদের শুধু শ্রেণী সীমা লিখলেও চলবে এখানে। আচ্ছা এটা আসবে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর ক্ষুদ্রতর সূচক বের করতে বলেছে। আচ্ছা এবারে মন দিয়ে শুনবে কি বলতে চাইছি। শ্রেণী সীমানা, শ্রেণী সীমা দেখো কত থেকে কত আছে, 50 থেকে 60 আছে, 60 থেকে 70 আছে, 70 থেকে 80 আছে, 80 থেকে 90, 90 থেকে, তোমাদের কাজে ক্ষুদ্রতর মানে হচ্ছে মনে রাখবে কম, বৃহত্তর মানে মনে রাখবে বেশি। মানে কি শুরু যেখানে রয়েছে কত আছে 50, তো প্রথম আসবে 50-এর কম, তারপরে আসবে 60-এর কম, তারপরে আসবে 70-এর কম, তারপরে আসবে 80-এর কম, তারপরে আসবে 90-এর কম, তারপরে আসবে 100-এর কম। ক্লিয়ার হয়েছে দেখো, 50-এর কম, 60-এর কম, 70 কম, 80-র কম, 90-এর কম, 100-এর কম। এবারে বলবে স্যার তাহলে তো এগুলো কি সেম থাকবে, বলবো আমি বলবো না, এগুলো কি করে সেম থাকবে বাবু, কম বলেছে তো। চার ছিল কি 50 থেকে 60-এর মধ্যে, তাহলে 50-এর নিচে কি কটা আছে, একদম নাই। 60-এর নিচে কত আছে, 60-এর কম মানে নিশ্চয়ই 4টা রয়েছে। আচ্ছা 70-এর কম, দেখো 70-এর কম মানে হচ্ছে 60-এর কমও রয়েছে, 60 এবং 70-এর মধ্যেও রয়েছে। ঠিক আছে, 70-এর কম মানে 60-এর কম যেটা সেটাও রয়েছে, 60 এবং 70 মানে 8 আর 4 যোগ করলে যেটা 8 4 12, একই রকমের 12, 12-র সঙ্গে এই 12 যোগ করো, 12 12 কত 24, 24-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে 30, 30-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে 40। ক্লিয়ার আছে, পরপর পরপর যোগ করে যাবো, পরপর যোগ করে যাবো, একটু বসে চিন্তা করবে কিন্তু। ঠিক আছে, হলো ক্রমযোগী পরিসংখ্যা বের। এরপরে এরপরে ক্ষুদ্রতর সূচক ওজাইভ যখন বের করতে বলছে তোমাদের, কি করবে তোমরা, ছক কাগজ নিবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ যেরকম একটা টেনে নাও, এক্স ওয়াই, ঠিক আছে, এরকম ভাবে ছক কাগজে নিবে এক্স এবং ওয়াই। আমি জাস্ট এমনি বলে দিচ্ছি, দেখো 150-এর কম শূন্য রয়েছে, তার মানে সরি 50-এর কম শূন্য, তোমরা কি করবে 100 অব্দি নিচে দাগ টানবে, এখানে ধরো আমি এখানে আমি 50, হ্যাঁ 60, 70, 80, 90, 100, তারপরে ধরো নিলাম 110, উপরে 1 2 করে ধরো এখানে আমার এখানে 4 আসছে, ধরো কোথাও 12 আসছে, কোথাও 24 আসছে, কোথাও 30 আসছে, কোথাও 40 আসছে। ঠিক আছে, এবারে মানগুলো বসিয়ে দিবে, তাহলে 50 ধরো শূন্য মানে কোথায় হবে, এইখানেই থেকে যাবে। তারপরে 60 4, 60 4, 60 4 মানে 60, আর এই 4 অব্দি যাবো এইখানে কোথাও হবে। তারপরে দেখো 70 12, 70 12 এইখানে কোথাও হচ্ছে। ওকে, তারপরে 80 24, 80 এটা 80, 80 24 এইখানে কোথাও একটা হচ্ছে। ঠিক আছে, তারপরে 90 30, 90 30, 90 30 এখানে কোথাও হচ্ছে। 40 140, 140 এখানে কোথাও হচ্ছে। দিয়ে কি করবে এগুলো জাস্ট দুটো দুটো করে যোগ করবে এরকম ভাবে। এটা হয়ে গেল আমার ক্ষুদ্রতর সূচক বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতর সূচক বোঝায়। এবারে তোমরা লিখবে যেরকম ঘর ধরবে, যেরকম তোমরা 9-এ করেছিলে না ওই গ্রাফ পেপারে, কি ধরেছিলে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক, 2 একক ধরলে 2 একক ধরবে, বা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরতেই পারো, কোনো অসুবিধা নেই। সেরকম ধরলে যেরকম ধরবে সেরকম নাম দিবে। ঠিক আছে, এবারে এখানে যদি 50 থেকে শুরু করো, তাহলে আমি এখানে এরকম দাগ দিয়ে দিব, তাহলে এর মধ্যে 50টা রয়েছে, 50 থেকে আমি শুরু করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নেক্সট কোশ্চেন যাবো। এটাই হচ্ছে আমার ক্ষুদ্রতর সূচক বোঝায়। এবারে চেয়েছে দেখো আমার সংখ্যাগুরু মান, কি চেয়েছে বাবু, সংখ্যাগুরু মান চেয়েছে, 3-এর দাগ, সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান কি আগের দিন আমি বুঝিয়েছিলাম, সংখ্যাগুরু মান হচ্ছে
সেই সকল মানকে বলা হবে যার পরিসংখ্যাটা বেশি। ঠিক আছে, যার পরিসংখ্যা মানে যে সংখ্যাটা বেশি বার রিপিট হবে সেই সংখ্যাটা হচ্ছে সংখ্যাগুলো মান। এখানে যেহেতু শ্রেণী দেওয়া রয়েছে তার মানে সংখ্যাগুরু সংবলিত আমরা শ্রেণী বের করব। মানে যেখানে পরিসংখ্যা বেশি সেটাই হবে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী। দেখো এদের মধ্যে 6 আছে, 10 আছে, 19 আছে, 26, 15, 11, 9, মানে এটা হচ্ছে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী। কোনটা? 15 থেকে 20। এবারে আমরা সূত্রে বসাবো। সংখ্যাগুরু মান সূত্র কাকে বলছে সেটা আমি আগের দিনও বলেছিলাম। সংখ্যাগুরু সূত্র কি? এল প্লাস f1 minus f0 by 2f1 minus f0 minus f2 into h। yes or no? এল হচ্ছে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। f1 হচ্ছে কি? সংখ্যাগুরু শ্রেণীর যে পরিসংখ্যা সেটা হচ্ছে f1, f0 হচ্ছে তার আগেরটা, f2 হচ্ছে তার পরেরটা। ক্লিয়ার হয়েছে? পরিসংখ্যা বসিয়ে দিবে। এইচ এর মান কি? এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য সেটা হচ্ছে এইচ এর মান। 15 থেকে 20 থেকে 15 বাদ দিলে যেটা বেরোবে ওটা হচ্ছে এইচ এর মান। ক্লিয়ার না হলে বলবে। একদম ক্লিয়ার। দেখো এবারে আমরা কি করব, তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20। ওকে, এবার অতএব সংখ্যাগুরু মান, এটা লিখবো আমরা এল এল প্লাস f1 minus f0 by 2f1 minus f0 minus f2 into h। এবারে পাশে আমরা লিখে দিব যেখানে এল সমান কত? নিম্ন শ্রেণী সীমানা সংখ্যাগুরু শ্রেণী 15 হয়ে যাবে। আচ্ছা এবারে কি বলেছিলাম আমি তোমাকে? f0 লিখবে সমান দিবে, f1 লিখবে সমান দিবে, f2 লিখবে সমান দিবে। দেখো f1টা মাঝখানে মানে 26, 26, তার আগে কি আছে? তার আগে f0 19, তারপরে কি আছে? f2 15। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, 20 থেকে 15 বাদ দিলে 5। মানগুলো বসিয়ে দাও এখানে। এল কত? 15 প্লাস f1 26 মাইনাস f0 19 বাই 2f1 2 ইন্টু 26 মাইনাস 19 মাইনাস f2 হচ্ছে 15 ইন্টু এইচ মানে হচ্ছে 5। তাহলে 15 প্লাস উপরে 9 7 16 7 বাই এটা হচ্ছে 52, 26 দিয়ে 52 মাইনাস 9 5 14 4 হাতে 1 2 1 3, 34 বাদ দিব মানে হচ্ছে 8 4 12 18, তাই তো? হ্যাঁ তাহলে 7 গুণিতক 5 বাই 18 হচ্ছে 15 প্লাস 35 বাই 18 সমান 15 প্লাস, এবারে 35কে 18 দিয়ে তোমাকে ভাগ করে দেখতে হবে যে কত বেরোচ্ছে। ঠিক আছে, আমি ভাগ করে নিচ্ছি। দেখো তোমরা বাড়িতে বসে ভাগ করবে, এটা বেরোবে 1.94, 1.94 সমান হচ্ছে 16.94। প্রায় আসবে কিন্তু এটা, কারণ এরপরে আরো ছিল। ওকে, ক্লিয়ার না হলে বলবে। ক্লিয়ার আছে? তাহলে সংখ্যাগুরু মান যেটা বেরোলো, নির্ণয় সংখ্যাগুরু মান 16.94 প্রায়। ব্যাস, কমপ্লিট। দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই? অঙ্কগুলো বুঝতে পারছো তো? অঙ্কগুলো তোমরা এতজন দেখছো, কেউ কমেন্ট করছো না কেন? কেমন লাগছে তোমাদের অঙ্কগুলো করে?
উপকারে যদি লাগে তো কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের। ওকে, তো আজকে কিন্তু আমরা পার্ট 2 কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, এরপরের ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 3 এর ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করবো। এইভাবে চলতে থাকবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করো রেগুলার। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।